প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানে হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের জেরে পাল্টাপাল্টি হামলায় চলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের রাজধানী তেল আবিব, পশ্চিম জেরুজালেমে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অনেক মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয় আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন স্থাপনায়। এসব হামলায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়েও হামলার দাবি করেছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতেও দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আগুন ধরে বিভিন্ন স্থানে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর বিস্ফোরণ হয়েছে। এছাড়া কুয়েতও সোমবার ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। হামলা হয়েছে বাহরাইন, জর্ডানেও। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতারের রাসলাফন শহরের দুটি জ্বালানি স্থাপনাতেও ইরানের ড্রোন হামলার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। অন্যদিকে ইরানেও অব্যাহত রয়েছে হামলা। গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তেহরানে কয়েক দফা ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্র টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনারও প্রস্তাব দেন ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। এদিকে যুক্তরাষ্ট্রের পরমাণু ইস্যুতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরানের জাতীয়। এদিকে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সন্দ্বীপের মোহাম্মদ তারেকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী। অন্যদিকে ইরানি হামলায় আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের আহমদ আলী সজুদের আহাজারিতে ভারী গ্রামের পরিবেশ। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের। তাসনিম তামান্না পড়ছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। বাবার না ফেরার দেশে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না একমাত্র সন্তান তাসনিম। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাথায় আঘাত পান মোহাম্মদ তারেক। তিনি দীর্ঘ প্রায় 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না। বলছে তোমার বাবা আছে অসুস্থ, বাট আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে। যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই। সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা তারেকের মরদেহটি দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তার মরদেহটি যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে বাংলাদেশে আনা যায় এই ব্যাপারে যাতে এম্বাসির সাথে যোগাযোগ করে। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে পানির গাড়ি চালাচ্ছিলেন। এ সময় ইরান থেকে ছোড়া একটি মর্টার আজমান শহরে আঘাত হানে। এতে গুরুতর আহত সালেহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। বর্তমানে মরদেহটি সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে রয়েছে। প্রাচ্যে চলমান সংঘাতে 2 বাংলাদেশি নিহত এবং 7 জন আহত হয়েছেন। বিমান চলাচল স্বাভাবিক হলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনবে সরকার।
আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আটকে পড়া বিদেশগামীদের দুর্ভোগ নিরসন এবং প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কথা হয়েছে বলেও জানান সরকারের নীতি নির্ধারকরা। মধ্যপ্রাচ্যে চলমান যে সংঘাত, তাতে বাংলাদেশের 2 জন নাগরিক নিহত হয়েছেন এবং 7 জন আহত হয়েছেন। এটা আমাদের জন্য একটা বড় শোক বার্তা। যারা আহত হয়েছেন তাদের পাশে আমাদের রাষ্ট্রদূত ছুটে গেছেন। আমাদের নাগরিক যারা এ সমস্ত দেশে আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে তাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল সীমিত হলেও দেশে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, পর্যাপ্ত মজুদ থাকায় দামেও প্রভাব পড়বে না। মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় নয়াদিল্লি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং জবাবে তেহরানের পাল্টা হামলায় আবারও আলোচনার কেন্দ্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্ব বাণিজ্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সিংহভাগ এলএনজি কাতার থেকে আমদানি করে বাংলাদেশ, যা হরমুজ প্রণালী দিয়ে আসে। পাশাপাশি এই নৌপথ ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব, এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি ও খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় হরমুজ প্রণালী বন্ধ হলেও এই মুহূর্তে দেশে কোনো সংকট হবে না। এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি। জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না। আমরা দেখি পরিস্থিতিটার সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে চায় ভারত। Our willingness to closely engage with the new government and to strengthen our trade and economic relations and all our people-centric cooperation in all domains by working together in a positive, constructive and forward-looking manner based on mutual interest and mutual benefit. বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে ভারত থেকে বছরে $9.5 বিলিয়ন পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রফতানি করে মাত্র $1.5 বিলিয়ন। সন্ধ্যার সময় আরো থাকছে। মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ খোদ ডিএনসি ইন্সপেক্টর। সায়দাবাদে তল্লাশির সময় পিস্তল দিয়ে গুলি, নিরাপদ দূরত্বে গিয়ে ফেলে যায় অস্ত্র, ধরার চেষ্টায় পুলিশ। 6 মাসের মধ্যে নারীদের জন্য নামানো হবে ইলেকট্রিক বাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। তিনি জানান, আলোচনায় ঢাকার বিকেন্দ্রীকরণ এবং দ্রুত গতির রেল ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সোমবার সকাল 9টার পর মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলাদা বৈঠকের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। রাজধানী সহ দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। অংশ নেন যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হকও। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে গণপরিবহন আধুনিকায়ন ও মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলায় আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওনার আগ্রহ দেখলাম যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা, বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল, যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। নারীদের নিরাপদ গণপরিবহন না পাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা জানিয়ে ডক্টর এম শামসুল হক বলেন, আগামী 6 মাসের মধ্যে তাদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে, এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, উনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন।
এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের জানান, আহত ও নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্নড। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ফিরিয়ে নেওয়া হবে মুক্তিযোদ্ধা হিসেবে নেওয়া আর্থিক সুবিধাও। এবং এটা কনস্ট্যান্ট দল হিসেবে জামাতকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান মেনেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা সংসদে অংশ নিতে পারবেন না বলেও জানান মন্ত্রী। জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতা এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। আমরা বলেছি যদি গণভোটের রায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয় সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এবং গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে করতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধানের সংশোধনী আনতে হবে। রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন খোদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। পুলিশ জানায়, দুপুরে সায়দাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযানে আটক ব্যক্তিকে তল্লাশি করতে গেলে পকেট থেকে পিস্তল বের করে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। একটি গুলি খিলগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের পায়ে লাগে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। গুলি বর্ষণকারী তালিকাভুক্ত মাদক কারবারি মাসুম বলে ধারণা ডিএনসির। এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় কাল বিগ ম্যাচে প্রতিপক্ষ চীন, সর্বোচ্চটা দিয়ে লড়তে চায় না ফিদারা। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। চলবে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। স্বস্তিদায়ক ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ রেলপথ। বিশাল এই যাত্রী চাপ সামাল দিতে প্রতিবারের মতো এবারও প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ মন্ত্রণালয়। 21 মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 3 মার্চ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার 10 দিন আগে 13 মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রা। রেলওয়ে মহাপরিচালক বলছেন, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারে চাপ কমাতে সকালে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের। 3 তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু হবে। পশ্চিমাঞ্চলেটা আমরা সকাল 8টার থেকে দুপুর 2টা এই সময়ের মধ্যে আমাদের ওপেন করা হবে। আর পূর্বাঞ্চলেরটা দুপুর 2টা। একসাথে যদি অনলাইনে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না, সার্ভার জ্যাম হয়ে যায়। যাত্রী সুবিধায় এবার 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনে চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এবার ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেল ডিজি। গতবারের ন্যায় আমরা 5 জোড়া আমরা ঈদ স্পেশাল ট্রেনে চালাবো। ট্রেন যাতে ইঞ্জিনের জন্য যাতে বসে না থাকে, শিডিউল যাতে বিপর্যয় না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার নারী এশিয়ান কাপ অভিযানে নামছে লাল সবুজের প্রতিনিধিরা। বিগ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে মেয়েরা। নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে 17 নম্বরে চীন, বাংলাদেশের অবস্থান 112। আসরে সর্বোচ্চ 9 বারের চ্যাম্পিয়ন চাইনিজরা। তবে শক্তিশালী প্রতিপক্ষ হলেও সর্বোচ্চটা দিয়ে লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক আফিদা খন্দকারের। নবীন হলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক চীন। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল দুপুর 2টায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানে হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। আক্রান্ত সৌদি কাতারের জ্বালানি স্থাপনা। কুয়েতে 3টি মার্কিন বিমান বিধ্বস্ত। নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি তেহরানের।
মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত 2 বাংলাদেশি, আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে ফেরানো হবে মরদেহ। আটকে পড়া ও প্রবাসীদের দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেবে সরকার।